এই বিশ্রী কথা শুনে তিথির কান্না পাচ্ছে। কিন্তু তিথি কাঁদল না, শুধু প্রিয় মানুষটির দিকে তাকাল। আবির প্রেয়সীর চোখের ভাষা বুঝল। আবিরের রাগ তীর করে বাড়ছে। তারপরও শান্ত কণ্ঠে তিথির দিকে আইসক্রিম বক্সটা এগিয়ে দিয়ে ওকে সাইডে দাঁড়াতে বলল। তিথি ও বাধ্য মেয়ের মতো গিয়ে দাঁড়াল। আবির শার্টের হাতা ফোল্ড করে। কি বলছিলি? এবার বল। নাকের উপর একটা ঘুষি দিয়ে? ও মাল, তাই না? তাহলে তোর বাসায় যে তোর মা ও বোন আছে তারাও তো মাল। তাদেরকেই হাত বাড়া। আগন্তুক ভুল হয়ে গেছে স্যার। বুঝতে পারি নাই। আবির, তোর ভুলের সমাধানই তো করছি আমি। তুই নিজেও জানিস না তুই কার দিকে হাত বাড়িয়েছিস। আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস তুই, যাকে আমি কখনো অপবিত্রতার স্পর্শ ছুতে দিব না। আবির মারছে তো মারছেই, ছাড়ার নামই নিচ্ছে না। এদিকে বিশ্রী লোকটার অবস্থা ক্রমশ খারাপের দিকে এগিয়ে যাচ্ছে। তিথি ভয়ে আবিরকে কিছু বলতেও পারছে না, আর লোকটাকে বাঁচাতেও পারছে না। মনে প্রাণে কেবল দোয়া করছে কোনো অঘটন না ঘটে যায়। অবশেষে তিথি পা বাড়াল আবিরকে থামাতে। এর মধ্যেই তানভীর এসে আবিরকে থামাল। যদিও আবির থামতে চায়নি, এক প্রকার জোর করেই থামিয়েছে তানভীর। আবির থেমেই নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তানভীরের গালে দিল এক থাপ্পড়। ততক্ষণে আগন্তুক বিশ্রী দেখতে ছেলেটি ছুটে পালিয়েছে। তানভীর, কি করছিলি? তোর কোনো ধারণা আছে? আরেকটু হলেই ছেলেটা মরে যেত। তখন কি অবস্থা হতো তোর কেরিয়ারের, সেটা না ভেবেই মারছিলি ওকে? আবির, তুই নিজেও জানিস ও কি করতে চাইছিল। আমার কলিজাতে হাত দেয়, ও কত বড় সাহস! তুই না আসলে আমি ওকে মেরেই ফেলতাম। তানভীর, বুঝলাম ও অন্যায় করেছে, তাই বলে এভাবে মারবি? আচ্ছা বাদ দে, যা হবার হয়ে গেছে। আবির, সরি। তোকে এভাবে চড় মারা আমার ঠিক হয়নি। আসলে অনেক রাগ উঠে গেছিল তো, তাই আর কি। তানভীর, বুঝতে পারছি। আর আমি রাগ কেন করব? বন্ধুত্বে রাগ করতে আছে নাকি? হাসার চেষ্টা করে। আবির আর তানভীর দুজনেই তিথির দিকে তাকাল। তিথির যেন সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সব হয়ে গেল ওকে কেন্দ্র করে। অথচ কেউ ওর দোষ না দিয়ে নিজেদের দোষারোপ করে চলেছে আবির তানভীর দুজনেই। তানভীর বোনের কাছে এসে, সরি বোন, আমারই দোষ। আমি অফিসের কল পেয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। আমার উচিত ছিল তোকে নিয়ে সতর্ক থাকা, কিন্তু আমি তা করিনি। রাগ করিস না প্লিজ। তিথি, আমি রাগ করিনি ভাইয়া। ওরা তিনজন মিলে প্রাণের শহর নরসিংদীতে আসলো। ট্রেনে আসার সময় তানভীর আর আবির দুজনেই আগলে রেখেছে তিথিকে। তিথি অনেকবার করুণ দৃষ্টি নিয়ে তাকিয়েছে আবিরের দিকে, কিন্তু আবির একবারের জন্য ও তাকায়নি ওই ঘটনার পর থেকে। এতে তিথির ভেতরটা কেমন জ্বলছে। ট্রেন থেকে নেমেও আবির তানভীরের সাথে টুকটাক কথা বলে তিথির দিকে না তাকিয়েই চলে গেল। তিথি কষ্ট পেলেও কিছু বুঝতে দিল না ভাইকে। ভাইয়ের সাথে টুকটাক দুষ্টুমি করতে করতে বাসায় এসে পৌঁছাল। তো হবু স্বামীর সাথে নিজের সৎ বোন রাহাকে এক বিছানায় বাজে অবস্থায় দেখে চমকে গেলেও মনে মনে খুশি হল স্মরণ। এবার তাহলে বিয়েটা আটকানো যাবে, মানে একদম দৌড়বে। টুপ করেই ছবি তুলে নিল সে। এরপর চমকানো ভাবটা মুখে রেখে আর চোখের সামনে এমন পাপকাজ দেখে রেগে চেঁচিয়ে বলল, এসব কি? ছি! হিমেল তখন স্মরণকে দেখে শার্ট পরতে ব্যস্ত, আর রাহা ওড়না নিজের জামা ঠিক করতে ব্যস্ত। স্মরণ সুযোগের সদ্ব্যবহার করতে ভুলল না। হিমেলের দিকে এগিয়ে গিয়ে গালে সপাটে একটা চড় মেরে বসল আর মনে মনে বলল, আহা শান্তি! আরও দুটো মারা উচিত, যেই ভাবা সেই কাজ। পরপর আরও দুটো চড় মেরে ক্ষান্ত হল স্মরণ। এদিকে গালে একটা চড় পড়তেই হিমেল এতটাই হতবম্ব হয়েছিল যে পরপর আরও দুটো পরে সেই হতবম্বতা দ্বিগুণ হয়ে গেল। ওপাশে দাঁড়ানো রাহা নিজেও হতবম্ব হল। হিমেলকে চড় মারতে দেখে স্মরণের দিকে এগিয়ে এলো স্মরণকে মারার জন্য। স্মরণের অতিনিকটে এগিয়ে এসে হাত উঁচিয়ে চড় মারতে প্রস্তুত হতেই স্মরণ খুব সহজেই হাতটা ধরে ফেলল। মুখে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল, আকাম করবি তুই? আর মার খাব আমি? এটা কি করে হয় রাহা? রাহার হাত দিয়ে রাহাকেই চড় মারল স্মরণ।
জ্বরের বেগ এতটাই ছিল যে রাহার বিশুদ্ধ মস্তিষ্ক গাণিতিক সমাধানে নিউটনের প্রয়োজনীয় সূত্রাবলী হিসেব মনে করতে লাগল। হিমেল নিজের হতবম্বতা কাটিয়ে শক্ত গলায় ধমকে বলল, হাউ ডেয়ার ইউ। স্মরণ পেছনে ঘুরে মাথাটা ডান দিকে হেলিয়ে ডান হাত ডান চোখের সামনে এনে তর্জনী আর মধ্যমা ভি আকৃতির করে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে শান্ত স্বাভাবিক আওয়াজে বলল, হাউ ডেয়ার মি। হিমেল এতটাই রেগে গেল যে স্মরণকে মারার জন্য নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগল। স্মরণ ভীষণ বিরক্ত হল। একে খুব বর্ষর শায়েস্তা করতে হবে মনে মনে ঠিক করে নিল। হিমেল বেল্টটা হাতে নিয়ে স্মরণকে মারার জন্য উদ্যত হতেই স্মরণ সেটা ধরে ফেলল। হিমেলের মেইন জায়গায় একটা লাথি মারতেই হিমেল সে জায়গায় ধরে কাচুমাচু হয়ে গেল আর পুরো মুখ লাল হয়ে গেল। স্মরণ গায়ের সমস্ত শক্তি ব্যয় করে হিমেলের থেকে কেড়ে নিল বেল্টটা। হিমেলের গায়ে এক ঘা বসিয়ে দিতেই আর্তনাদ করে উঠল হিমেল। পেছন থেকে রাহা স্মরণকে আটকানোর জন্য এগিয়ে এলো। স্মরণ সরে গিয়ে রাহাকে ধাক্কা মেরে ফেলে দিল হিমেলের কাছে। রাহার গায়েও এক ঘা বসিয়ে দিল স্মরণ। আর ভাবতে লাগল এই মেয়ে আর তার মা মিলে তাকে ছোটবেলা থেকে ঠিক কিভাবে হেনস্থা করেছে। আর স্মরণের বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও কিভাবে স্মরণের হবু স্বামীর সাথে এমন অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছে। অবশ্য স্মরণের নিজেরও এই বিয়েতে কোনো মত ছিল না, তবে বাবার কঠিন অসুস্থতার কথা চিন্তা করেই রাজি হয়েছিল। তবে বেশ কিছুদিন যাবৎ রাহাকে নোটিশ করছিল স্মরণ। হিমেল যেদিন স্মরণের সাথে দেখার করার সিদ্ধান্ত নিল সে সময় রাহাও যেন স্মরণের সাথে যাওয়ার বায়না ধরে। আর ঠিক সেদিনই স্মরণ টের পায় এদের দুজনের মাঝে গভীর সম্পর্ক চলছে। স্মরণ জানে রাহা তার সমস্ত কিছু কেড়ে নিতেই অভ্যস্ত এবং ভালোবাসে। তবে হিমেলের সাথে এমন বাজে কাজ করবে তাও অবিবাহিত দুজন, এমন কিছু কল্পনার বাইরে ছিল। তাই আজ এদের একটা উচিত শিক্ষা দিয়েই তবে বাড়িতে ফিরবে স্মরণ। আজ বাড়িতে প্রিয় আরভি আপু, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প। আশা করি আজকের গল্পটি অনেক মজাদার হবে, তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো। তাহলে চলো আজকের গল্পটি শুরু করি। ভার্সিটি লাইফের শুরু থেকে অনেক বছর ধরে গ্রামে যাওয়া হয়নি। এর মধ্যে পড়াশোনা শেষ করে 2-4টি চাকরি পাল্টেছি। কয়েক মাস আগে বিয়েও করে ফেলেছি। ছোটবেলা থেকেই মফস্বলের মাটির সোদা গন্ধ আমার প্রিয়। একসময় স্কুলের ছুটি শেষ হয়ে গেলেও মায়ের কাছে আরও 2-4 দিন থাকার বায়না ধরে কান্নাকাটি করতাম। শহুরে ঘিঞ্জি পরিবেশ, দূষিত আবহাওয়ায় একসময় দম বন্ধ হয়ে আসত। বড় হবার সঙ্গে সঙ্গে কেমন করে যেন বাতাসে সিসার গন্ধকে আপন করে নিতে শিখলাম। গ্রামে বাবার বসতভিটা বলে যে কিছু আছে তা ভুলেই যেতে বসেছিলাম। হঠাৎ ছোট চাচার চিঠি পেয়ে অতীতের সব স্মৃতি মনে পড়তে লাগল। আকবর চাচা আমার চেয়ে 2-3 বছরের বড়। অনার্স কমপ্লিট করে সদরে পৈতৃক ব্যবসা দেখভাল করছেন। বড় 4 ভাইয়ের পর ছোট চাচা অবশেষে বিয়ে করতে চলেছেন। পাত্রী পার্শ্ববর্তী গায়ের, অনেকটা প্রেমের বিয়েই বলা চলে। তবে 2 পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে। এমনিতে গায়ে যাবার কোনো ইচ্ছে আমার ছিল না। তবে আমাদের দুজনেরই লম্বা একটা ছুটি রয়েছে সামনে। ছুটিতে এদিক ওদিক যাবার প্ল্যান করছিলাম কিছুদিন ধরে। সাদিয়া যেহেতু আমাদের গ্রামের বাড়িতে কখনো যায়নি, ভাবলাম এই সুযোগে দুজনে ঘুরে আসব ছোটবেলার আবেগের স্থানগুলো থেকে। বাধাছাদা করে বিয়ের 4 দিন আগে এসি বাসে করে রওনা দিলাম। পড়ন্ত বিকেলে বাস থেকে নামতেই মফস্বল শহরের পোড়া তেল ও মাটির গন্ধ নাকে এসে ধাক্কা দিল। রিকশা করে আধ ঘণ্টা পর বাড়ির উঠোনে এসে নামলাম। আকবর চাচা নতুন ঘরের বারান্দায় বসে কয়েকটা লোকের সঙ্গে আল্পচারিতায় মগ্ন ছিলেন। রিকশার টুংটাং বেলের শব্দ শুনে আমাদের দেখে হৈ হৈ করে এগিয়ে এলেন। ছোটবড় চাচাত ভাইবোন, চাচা চাচিরা এসে ঘরে ভিড় করতে লাগলেন। এতদিন পর তাদের দেখতে আসার কথা কিভাবে মনে পড়ল, সবার মুখেই এই প্রশ্ন। কিছু না বলে জবাবে আমি শুধু হাসি। সাদিয়া এমনিতে বেশ ব্যক্তিত্বপূর্ণ মেয়ে, কিন্তু গ্রামে এত মানুষের ভিড়ে সে মাথায় বট করে ঘোমটা দিয়ে বসে আছে। হা হু করে চাচিদের প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করছে। ছোট ছোট ছেলেমেয়েরা হা করে সুন্দরী বউয়ের দিকে চেয়ে আছে দেখে আমার খুব হাসি পেল। হাতমুখ ধুয়ে বড়চাচির ঘরে গরম ভাত, ডিম ভাজি ও মুগ ডাল দিয়ে আয়েশ করে খেয়ে বাড়ির বাইরে বেরোলাম। পরিচিত খাবারের স্বাদও গ্রামে এলে কেমন বদলে যায়। মাটির রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে বউ বলল, চাচির রান্না খুব ভালো হয়েছে। আমি সায় দিয়ে বললাম, ছোটবেলায় গ্রামে এলে সবসময় বড়চাচির ঘরেই খেতাম। উনি যা রাঁধেন সবই অমিতের মতো লাগে। পূব দিকে বিলের ধারে আমাদের জমিগুলোতে নানা ধরনের সবজির চাষ হয়েছে।
বউকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে সন্ধ্যার পরপর বাড়ি ফিরলাম। রাতে উঠোনে জ্বালানো আগুনের চারপাশে বসে অনেকদিন পর প্রাণভরে গল্প করলাম সবার সাথে। সাদিয়াও এর মধ্যে গায়ের সহজ সরল মানুষগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছে। রাতের খাবার খেয়ে 8:30টার দিকে চাচাতো ভাইয়ের দেখিয়ে দেয়া ঘরে এসে ঢুকলাম। বিয়ে উপলক্ষে অনেক মেহমান হাজির হয়েছে। আমার ঘরে দুদিন আগে অন্য কোনো অতিথির ঠাঁই হয়েছে, তাই মেজো চাচার ঘরে আমাদের জায়গা হয়েছে। মেজো চাচার নতুন ঘরে ঢুকে দেখি আমাদের ব্যাগগুলো এখানে এনে রাখা। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। পাকা নতুন ঘরটিতে চাচা এখনো উঠেননি বলে মনে হচ্ছে। ঘরের মাঝখানে সেগুন কাঠের বিশাল খাট। নতুন খাট থেকে বার্নিশের গন্ধ বেরোচ্ছে। খাটে বিছানো পরিষ্কার চাদরের দিকে তাকিয়ে ধপ করে গা এলিয়ে দিতে মনে চাইল, তবে তা করা সম্ভব নয়। বট খাট বলে লম্বালম্বিভাবে শোয়ার ব্যবস্থা না করে পাশাপাশি 4টি বালিশ রাখা হয়েছে। অনেক অতিথি ইতোমধ্যে চলে আসায় বেড শেয়ারিং না করে উপায় নেই। বিছানায় তখন একটি মহিলা ও পুরুষ একপাশে শুয়ে নিজেদের মধ্যে কথা বলছে। আমাদের দেখে লোকটি নিজের পরিচয় দিল। ছোট চাচার বন্ধু, নাম সোহেল। মহিলাটি তার স্ত্রী। লোকটি বেশ মিশুক ধরনের। তাদের বয়সও আমাদের মতোই হবে আন্দাজ করলাম। এটা সেটা নিয়ে কথা বলতে বলতে শুয়ে পড়লাম। সাদিয়া মাঝখানে মহিলাটির পাশে, আমি খাটের পায়ের দিকে শুলাম। সোহেল দম্পতিও আমাদের মতো জার্নি করে ক্লান্ত। বেড সুইচ টিপে লোকটি বাতি নিভিয়ে দিলে চোখ বুঝলাম। 9টার সময় ঘুমানোর অভ্যাস আমাদের নেই। বাসায় ফিরতে ফিরতেই কখনো কখনো 9টা বেজে যায়। বাইরের ঝি ঝি পোকার ডাক আর নতুন পরিবেশে এত তাড়াতাড়ি ঘুম ধরবে বলে মনে হল না। আধ ঘন্টার মতো শুয়ে থাকার পর শরীরের ম্যাজম্যাজে ভাব কমে এল। না ধরছে ঘুম, না গল্প করা যাচ্ছে বউয়ের সঙ্গে। বিরক্ত হয়ে অন্ধকারে হাত বাড়িয়ে সাদিয়াকে খোঁচা দিলাম জেগে আছে কিনা বোঝার জন্যে। আন্দাজ করে ঘাড়ের দিকে হাত বাড়ালাম, কিন্তু নরম কিছু ঠেকল হাতে। সাদিয়া একটু নড়ে উঠল। ক্লান্তিতে সারাদিন বউয়ের সঙ্গে কিছু করার কথা মাথায় আসেনি। হঠাৎ করেই প্রেমিক মন জেগে উঠল। হাত মুঠো করে শুরু করলাম। অন্য হাত রাখতেই সাদিয়া কাত হয়ে আমার দিকে ঘুরে এল। বালিশে মাথা ঘষ্টে ঘষ্টে বামে সরে এলাম। বউয়ের কপালে ঠেকল। গোল করে ঠান্ডা চকাস শব্দে খেলাম। মাথার উপর ঘটকটিয়ে ফ্যান ঘুরছে। আওয়াজ অন্যদের শুনতে পাবার কথা নয়। শেষবার যখন গ্রামে এসেছিলাম তখনও বিদ্যুৎ ছিল না। বছর 4 আগে পল্লী বিদ্যুতের আওতায় মানুষ কৃত্রিম আলো বাতাসের দেখা পায়। কপালের পর নাকের ডগায়। গালের মসৃণ চামড়া হয়ে সাদিয়ার শুষ্ক নরম ভিজিয়ে খেতে শুরু করলাম। খেতে খেতে বউয়ের বাম হাতের জোর বাড়ালাম। বউ নিজ থেকেই এক হাত নামিয়ে সামনেটায় হাতটাতে শুরু করল। কবজির চাপ পড়ায় গিট খুলে আপনা থেকে হটকে গেল। অন্ধকারে 2 আঙুলে খুলতে পারলাম না। নড়াচড়ার ফলে খাট মাঝে মাঝে ক্যাচকাচিয়ে উঠছে। অপর পাশে শুয়ে থাকা দম্পতিটিও সম্ভবত দেরি করে ঘুমিয়ে অভ্যস্ত। তারাও এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছে বলে মনে হল। মুখ ছাড়িয়ে পেছনে সরে এসে হাঁটুতে ভর দিয়ে বসলাম। বিছানা থেকে নামতে নামতে ভাই বললেন, বাইরে যাবা? গেলা আসো। খাট থেকে নেমে স্যান্ডেল পায়ে দিয়ে তার পেছন পেছন বাইরে বেরোলাম। গ্রামে এলে আর যাই হোক বেওয়ারিশ স্যান্ডেল পেতে অসুবিধা হয় না। ঘরের পাশে উঠোনের এক কোণে দাঁড়িয়ে চাচার বন্ধুটি সিগারেট ফুঁকছে। আমি কাছে যেতেই গোল্ড লিফের প্যাকেটটি বাড়িয়ে দিল, সঙ্গে লাইটার। একটি শলাকা টেনে ঠোঁটে চেপে আগুন ধরিয়ে ভুস ভুস করে ধোঁয়া ছাড়তে শুরু করলাম। শেষ করতে পারো নাই? আঙুলের ফাঁকে সিগারেট রেখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন। হু। আমি বুঝতে পারলাম না। বুঝো নাই? হার্ট হয়েছিল তোমারটা, বলে আমার লুঙ্গির দিকে নির্দেশ করলেন। সুতি কাপড়ের সামনের দিকটা একটু বেশি উঁচু হয়ে আছে। ও হাহা, আপনি লাইট জ্বালিয়ে ফেললেন তাই? আমি বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম। নো প্রবলেম, হোয়াট হ্যাপেন্স? আমরাও ভাবছিলাম তোমরা ঘুমিয়ে পড়েছ। কতক্ষণ ধরে করতেছিলা? এই তো কয়েক মিনিট। হাত দিয়ে অবাধ্য শাবল চেপে ধরতে ধরতে বললাম। উনি সেটি লক্ষ্য করলেন। চাপ লাগতেছে। আমি বউকে নিয়ে বাইরে দাঁড়াই, তোমরা শেষ করে আস। আরে না না, সমস্যা নাই ভাই। ভাইজের অতি উৎসাহ দেখে বিডমি খেলাম। আচ্ছা, সারা রাত তো বাকি আছে। হে হে বলেই বাম হাতে লুঙ্গির উপর দিয়ে নিজের শাবলটা কচলাতে শুরু করলেন। ফ্রেশ হয়ে আসা দরকার, বলে পশ্চিম দিকের অন্ধকারে হারিয়ে গেলেন।
শুধু সিগারেটের আগুনের ছোট্ট বিন্দুটি চোখে পড়ছে। সোহেল ভাই ফিরে আসার পর অনেকক্ষণ ধরে আধো অন্ধকার উঠোনে দাঁড়িয়ে আলাপ চল। উনি চট্টগ্রামে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। আকবর চাচা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় তার সাথে পরিচয় হয়। বাবা মা ঢাকায় থাকেন, উনি পড়াশোনা শেষ করে চট্টগ্রামেই চাকরি নিয়েছেন। আমাদের মতোই ৬-৭ মাস আগে বিয়ে করেছেন। তবে আমাদেরটি প্রেমের বিয়ে হলেও তাদেরটি পারিবারিকভাবে হয়েছে। সোহেল ভাই আমাদের চেয়ে কয়েক বছরের বড়, তবে উনার স্ত্রী আমার চেয়ে বয়সে ছোট। কথা বলতে বলতে দুজন বেশ সহজ হয়ে এলাম। কেউই কিছুক্ষণ আগের বিব্রতকর পরিস্থিতির কথা আর তুললাম না। সিগারেট শেষ করে বাথরুম হয়ে কলে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। সোহেল ভাই বললেন ওরা হয়তো লজ্জা পেয়ে আসছে না। আমার হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার দিয়ে ভেতরে গিয়ে নিজের স্ত্রী আর সাদিয়াকে ডেকে নিয়ে এলেন। বিরাট উঠানের চারপাশে সব চাচাদের আলাদা আলাদা ঘর। বাড়ির পশ্চিম কোণে বাঁশবাগানের পাশে পাকা বাথরুম এবং চাপকল। সাদিয়া এবং ভাবি মাথায় কাপড় দিয়ে আমাদের দিকে না তাকিয়ে সেদিকে চলে গেল ফ্রেশ হতে। ওরা ঘরে ঢুকে গেলে আমরাও ভেতরে এসে দরজা দিলাম। ক্লান্তিকর দিনের শেষে ভালোবাসায় সিক্ত তরল নিঃসরণ করতে না পেরে অতৃপ্তি নিয়ে ঘুমালাম। তাড়াতাড়ি ঘুমানোর পরও সকাল ৮টায় ঘুম ভাঙল। জেগে উঠে দেখি সোহেল ভাই বা ভাবি কেউ বিছানায় নেই। সাদিয়া ঘরের এক কোণে রাখা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছে। রাতের বিব্রত ভাব উবে গিয়ে খুশি খুশি ভাব দেখা দিয়েছে মুখ জুড়ে। চাচাত বোনেরা বলেছে নাস্তার আগে ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবে, তাই হালকা সাজগোজ করে নিচ্ছে। বড় দুই চাচি ৩-৪ পদের পিঠা বানাচ্ছেন অতিথিদের জন্য। সকালের মৃদু ঠান্ডা বাতাস, ঘন কুয়াশায় ভাপ ওঠা পিঠা মন্দ লাগবে না। গ্রামে নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে যায়। বউ, সুবর্ণা ভাবি সহ আরও কয়েকজন শহুরে মেজেবৌকে সঙ্গে নিয়ে চাচাতো বোনেরা বেরিয়ে গেলে শার্ট গায়ে জড়িয়ে হাতমুখ ধুয়ে হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে এগোতে শুরু করলাম। বাঁশঝাড়, কলার বিশাল বাগান, আকাশচুম্বী শিমুল গাছের পর থেকে শুধুই বিস্তীর্ণ ফসলের মাঠ। নানারকম শাক সবজি ও বিশালায়তন পাটক্ষেতের মধ্য দিয়ে যাতায়াতের জন্য রয়েছে সরু আইল। প্রথমেই একটি কুমড়ো ক্ষেত। এখানে এসে হাঁটা থামিয়ে সামনে পেছনে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম, কেউ নেই। মিনিট ৫ পর দ্রুত পায়ে কারো আসার শব্দ পেলাম। হ্যাঁ, লুনাই আসছে। আমাকে দেখে দূর থেকে চকচকে দাঁত ভাসিয়ে হেসে দিল। রবিন ভাই, কেমন আছো? কাছে এসে দাঁড়ানোর পর প্রথম প্রশ্ন। আমি ইতিবাচক জবাব দিয়ে কুশল বিনিময় সমাপ্ত করলাম। ছোটবেলায় লুনাকে শেষবার দেখেছি। কয়েক বছরে গায়ে গতরে অনকে বেড়ে উঠেছে। সাদালো কাট কামিজে বেগুনি পলকা ডট ডিজাইন, ওপর থেকে সরিয়ে গলায় পেঁচিয়ে নীল। আমাদের বাড়ির কয়েক বাড়ি পরের এক চাচার মেয়ে লুনা। ফর্সা হাসিখুশি মেয়েটি মায়ের মতোই উচ্চতায় খাটো। পড়ালেখার কথা জিজ্ঞেস করায় বলল, আগামীবার এইচএসসি দেবে। ১ মাস পর টেস্ট পরীক্ষা। কথা বলতে বলতে লুনা আইল ধরে সামনে এগিয়ে চল, আমি পেছন পেছন। সোহাগ কোথায় তা জিজ্ঞেস করায় বলল সে জানে না। হাঁটতে হাঁটতে কয়েকটি জমি পেরিয়ে একটি পাটক্ষেতের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ থেমে ১০ ফুটি মোটা মোটা পাটগাছগুলো দুহাতে সরিয়ে ভেতরে এক পা রেখে লুনা পেছন ফিরে বলল, এই দিক দিয়ে আসো রবিন ভাই। চারদিকে আরও একবার তাকিয়ে দুরু দুরু বুকে লুনার পেছন পেছন পাট সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম। ৪-৫ কদম যেতেই দেখা গেল পাট কেটে সরু পথ তৈরি করা আছে। হাঁটতে হাঁটতে ক্ষেতের মাঝখানে পৌঁছে দেখি বেশ খানিকটা পরিষ্কার জায়গা। আশেপাশের লম্বা পাট খোলা জায়গার উপর ঢলে পড়ায় সরু গলি বা চট বিছানো এই জায়গাটুকু উঁচু কোনো স্থান থেকেও কারো নজরে পড়ার কথা নয়। স্যান্ডেল খুলে লম্বা করে পাতা চটের উপর দাঁড়িয়ে তার উপর ফেলে দিল লুনা। আমার তাড়াহুড়ো দেখে লুনা খিলখিলিয়ে হেসে ফেল। আমি যে খুব একটা পাগল মানুষ তা নয়, কিন্তু গ্রামে এলেই পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়ে যায়। কাল রাতে সোহাগের সঙ্গে দেখা হল কয়েক বছর পর। দেখা হবার পর থেকেই মেয়ে মানুষ নিয়ে রসালো সব গল্প করতে শুরু করল। গ্রামে সবসময় ২-৪টে মেয়ে থাকে যারা একটু সাহসী হয়। পুটিয়ে ফেলতে পারলে এদের নিয়ে মন ভরে। শহুরে কোনো ব্যাঙ আমি গ্রীষ্মের ছুটি পেলেই গ্রামে চলে আসতাম। সারাদিন বনে বাদাডে ঘোরাঘুরি, কাঁচাপাকা নানান জাতের ফল খাওয়া আর কাছের দূরের চাচাত ভাইবন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোই ছিল কাজ। কাঠফাটা গরমে বাড়ির পূবপাশের নদীতে ছেলেরা সাঁতরে বেড়ায়। আমি পাড়ে বসে মগ দিয়ে পানি ঢেলে গোসল করি। সেবার সাঁতার শিখ বলে জেদ চেপে গেল। জিন্স প্যান্ট আর গেঞ্জি গায়ে পানিতে নেমেই হাবুডুবু খেলাম। বন্ধুরা বল, এরকম ভারী কাপড় চোপড় নিয়ে সাঁতার কাটা যাবে না।
এসব খুলে পানিতে নামতে হবে।